বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আবারও ক্লাস চ্যাপ্টার 7 অধ্যায় 7-এ আছি, তরঙ্গ শব্দ। কিন্তু তরঙ্গ শব্দ কিছুতেই আমরা আগে যাব না, আমরা আগে সরল ছন্দিত স্পন্দন বা সরল ছন্দিত গতির যে পার্টটা আছে সেটা ঠিকঠাক মতো আগে শেষ করবো, ক্লিয়ার করবো। দ্যাটস আওয়ার গোল বা টার্গেট। এটা আবার এইখানে কেন যায় বলতো? এই হচ্ছে গিয়ে ধরো মাল্টিপল স্ক্রিন দেখার একটা সমস্যা, যে কোনটা কোথায় কখন যায় এটা ধরো ট্রেস রাখা খুব সমস্যা। আচ্ছা, দাঁড়াও একটু আমাকে সময় দাও। কোন সময় নিয়েও হয় নাই, আবার সময় দাও। মাঝে মধ্যে না বুঝছো, নিজের উপর এসবের কারণে বিরক্ত লাগে, বিরক্ত হয়ে যায় যে ভাই একটু কম, মানে সমস্যা হবা ঠিক আছে, তো জীবনে সমস্যা একটু কম হইলে সমস্যা কি? You know? এত সমস্যা কেন লাগবে? এনিওয়েজ, ড্রপ ফ্রেম রেট, কিচ্ছু করার নাই, ড্রপ ফ্রেম রেট হলে কোথায় কোথায় কোথায়? এখানে না, এটাকে এখানে নিয়ে আসি, এটাকে কমায় দেই, এটাকে বাড়ায় দেই, এটাকে দেখি তো এই লেআউটে যদি রাখি। আহা, তুমি শীষ দিতে সমস্যা হয়নি, সমস্যা হয়েছে যে আমার মাউসের সমস্যা। বিরক্ত হয়ে গেছি ম্যান। ঠিক আছে, আচ্ছা, কোথায় ছিলাম বলতো আমরা গত ক্লাসে? ওকে, সো স্প্রিং এর ওই ব্যাপারটা আমরা শেষ করছি। এখন দেখো, স্প্রিং এর যে প্রত্যয়নী বলের পুরো সিচুয়েশনটা, পুরো জায়গাটা, এটা তো বুঝতে পারছি আমরা সবাই, তাই না? এটা নিয়ে তো আসলে কথা নাই। তাহলে আমরা আজকে সরল দোলকে চলে যাই সরাসরি। ওকে, সরল দোলকের সংজ্ঞা। প্রথম কথা হচ্ছে সরল দোলক কারে বলে। প্রথম কথা, সরল দোলক হচ্ছে একটা ব্যবস্থা, একটা সিস্টেম। কেন সিস্টেম? সরল দোলকের মধ্যে শুধু দোলক একা না, দোলক বলতে যে বব জিনিসটাকে আমরা বুঝি, তাই না? শুধু যে ববটাই সরল দোলক তাই না, ববের সাথে যে একটা স্ট্রিং বা সুতা আছে, সে কোথাও একটা ঝুলে আছে, এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে আমার একটা সরল দোলক। তো অবশ্যই সরল দোলকটাকে আমরা কোনো না কোনো রুফটপ থেকে ঝুলাচ্ছি, এটা হচ্ছে সেই রুফটপ। ব্লু কালারের যে রশ্মিটা আছে এটা হচ্ছে কি আমার সেই সুতা, সুতার সাথে ঝুলাচ্ছি, হ্যাঁ। পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম বলে সরল দোলক, হ্যাঁ। আর তার সাথে আমরা ছোট গোলাকার একটা বস্তু যুক্ত করতেছি। এখন দেখো, তোমরা এখনো যেহেতু ক্লাস 9-10-এ আছো, তাই আমরা সরল দোলকের যে বব, এটাকে বব বলবো কিছুক্ষণ পর, ঠিক আছে? এই যে গোল জিনিসটা, রাইট? এই ববটা এখন গোলাকার, মানে একটা স্ফিয়ার, মানে ওই যে বেলুনের মতো সামথিং, ছোট বা মার্বেলের মতো কিছু একটা। যখন আমরা ইন্টারমিডিয়েটে যাব বা হায়ার ক্লাসে যাব, তখন দেখবো যে আসলে সরল দোলক শুধুমাত্র যে এই ছোট্ট গোলক তা না, ওইটা একটা স্কোয়ার শেপের হতে পারে। মানে সোজা কথা, লকেট যেরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেপের হতে পারে, ওইরকম লকেটের মতো চিন্তা করো। সো ডিফারেন্ট ডিফারেন্ট শেপের সরল দোলক, সরল দোলকের বব আমরা পেতে পারি। বাট মোস্ট সিম্পল কেসে চিন্তা করতে গেলে আমরা হচ্ছে কি একটা সুতা নিয়ে কাজ করতেছি, আর একটা ছোট গোলক বা বব নিয়ে কাজ করতেছি। যে সুতাটা আছে, এই সুতাটাকে আমরা চিন্তা করি ভারহীন, এবং এটা অনমনীয়। অনমনীয় মানে হচ্ছে গিয়ে রিজিড, যেটাকে আমরা গত ক্লাসে দৃঢ় বস্তু বলছি। দৃঢ় বস্তু, ইয়েস। মানে ভাঙলে ভাঙবে, কিন্তু এটা ওই যে স্প্রিং এর মতো ইলাস্টিক না, এটা এটা লম্বা হবে না। হ্যাঁ হ্যাঁ, ইলাস্টিসিটি নাই, এরকম একটা সিচুয়েশন আমরা চিন্তা করে নিবো আর কি, বুঝছো? আচ্ছা, ওকে। তো কি বলছিলাম, কোথায় ছিলাম আমরা? যে স্ট্রিংটা আছে, যে সুতাটা আছে, সেটা অবশ্যই কি ভারহীন, মানে এটা নিজস্ব কোনো ওজন নাই। ভার যেটা আছে পুরাটা কোথায় থাকবে? ববের মধ্যে থাকবে, ঠিক আছে? আর সুতাটা অবশ্যই অনমনীয় এই কারণে, কারণ যদি নমনীয় সুতা হয় বা এটা যদি স্থিতিস্থাপক সুতা হয়, তাহলে কি হবে জানো? লম্বা হয়ে যাবে। তাহলে আমার, মানে হ্যাঁ, একটু ওই যে টান খাবে, ইয়ো ইয়োর মতো, এক্স্যাক্টলি। কিন্তু ওইটা হচ্ছে সমস্যা, মানে কারণ তখন আমার দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, বুঝো নাই? তো আমরা এগুলা চেঞ্জ করতে চাই না। সরল দোলকের মধ্যে আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে গিয়ে কৌণিক সরণ, মানে sorry, কৌণিক বিস্তার বলি, কৌণিক বিস্তার, অথবা দোলন কোণ বলতে পারি এটাকে আমরা। দোলন কোণ, দোলন কোণ মানে কি? তুমি এই যে সরল দোলকটাকে নিয়ে আসো, এটা কি দুলবে না এরকম করে? অবশ্যই। সো কিছুক্ষণ পর আমি দেখবো যে আমার সরল দোলকটা এই ব্লু পজিশন, গ্রিন পজিশনে আছে, আবার কিছুক্ষণ পর দেখবো সে ইয়েলো পজিশনে আসছে, তাই না? এই বিভিন্ন পজিশন দেখবো না আমরা?
তো এই বিভিন্ন পজিশন যখন দেখবো, বাম পাশে যে চলে গেছে এটা হচ্ছে তার এক দোলন কোণ। মিড পয়েন্ট থেকে যে বাম পাশে চলে গেছে, বুঝছো? অথবা মিড পয়েন্ট থেকে যে সে ডান পাশে চলে গেছে, এটা আরেকটা দোলন কোণ। এই দোলন কোণকে মনে করো বললাম কত, থিটা। এই থিটার যে মানটা আছে, সেই থিটার মানটা অবশ্যই 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে হইতে হবে। সো 1 ডিগ্রি, আমরা কিন্তু রেডিয়ানে বলতেছি না এটাকে, আমরা এটাকে ডিগ্রি বা ষাটমূলক পদ্ধতিতে বলতেছি। 1 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল থিটা লেস দ্যান ইকুয়াল 4 ডিগ্রি, এর মধ্যে আমার কৌণিক বিস্তার বা দোলন কোণের মান থাকতে হবে। তাছাড়া আমি এটাকে সরল দোলক বলতে পারবো না, তখন আর সরল দোলক হবে না। কারণ 5 ডিগ্রি 6 ডিগ্রি এটা হয়ে গেলেই সে আর সরল ছন্দিত স্পন্দন বা সরল ছন্দিত গতি বা সরল দোলন গতিগতভাবে যেটা বলছে সিম্পল হারমোনিক মোশন, সে আর ওই মোশনে থাকে না। এক্স্যাক্টলি। কেন আমি এটা পরে বোঝাচ্ছি, বাট এটা হচ্ছে গিয়ে শর্তটাকে দিলাম, ঠিক আছে? না, ঘড়িগুলো আরো বেশি ঘুরে। ঘড়িতে যেটা দেখো ওটা তো আমরা অ্যাকুরেটলি ভাবে বানায় না, ওটা just দেখানোর জন্য, ওটা স্পন্দন গতি, ইয়েস ওটা একটা স্পন্দন গতি, কিন্তু এটাকে তুমি সরল ছন্দিত স্পন্দন বলতে পারো না। তাহলে আমি সরল ছন্দিত স্পন্দন বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আরো একটা শর্ত থাকতে হবে, এখানে যে ববটা আছে, বব হচ্ছে ছোট গোলাকার বস্তু যেটা, ঠিক আছে? এটা অবশ্যই ফ্রিকশনলেস বা ঘর্ষণহীন। বব অবশ্যই কি অবস্থায় গতিশীল থাকবে? ঘর্ষণহীন অবস্থায় গতিশীল থাকবে। Exactly. ওকে, ঠিক আছে। এখন আমরা যদি চিন্তা করি যে এই যে সরল দোলক, এখন এখানে প্রথম কথা যে কেন আমার এই থিটা 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে হবে। 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে যদি হয়, তাহলে রেডিয়ান এককে নিলে সেই মানটা কি আরো কমে যাবে না? অনেক বেশি কমে যাবে। তাহলে সে অনেক বেশি কমে গেলে আমি তখন বলতে পারি যে সাইন থিটার মানটা, যদি কোথাও আমি সাইন থিটার মান নিতে চাই, এই সাইন থিটার মানটা অলমোস্ট থিটার সমান হয়ে যাবে। এটা একটা রুল আছে, এটা ত্রিকোণমিতিতেও পড়বা। সাইন থিটার মান অত্যধিক ছোট হলে এস ইকুয়ালস টু আর থিটা সমীকরণটা প্রমাণ করা যায়। ত্রিকোণমিতি এখনো করেছো? পাহাড়ের উচ্চতা নির্ণয়, এই অঙ্কগুলো, বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু আর থিটা। আচ্ছা, সিলেবাসে নাই, ক্লাস 9-এ ছিল, বাট করছিলাম। ওখানে মনে আছে না যে থিটার মান খুবই ছোট হলে সাইন থিটা ইকুয়ালস টু থিটা বলা যায়, তখন আমরা এস ইকুয়ালস টু আর থিটা বৃত্তচাপের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, রাইট? সো যখন এই ঘটনা ঘটে রেডিয়ান এককে থিটাটাকে নেওয়ার পর, যদি আমি সাইন থিটাকে থিটার মানে প্রায় সমান বলতে পারি, তখনই এই গতিটা এস এইচ এম হয়ে যায়, তাছাড়া হয় না। সিম্পল হারমোনিক মোশন মানে যেটা হচ্ছে গিয়ে সরল ছন্দিত স্পন্দন, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এখন দেখো যে সরল দোলকে আসলে এই গতিটা হয় কিভাবে। আমি যে বলতেছি, আমরা যে বলতেছি এই ঘটনাটা ঘটে কিভাবে, এটা আমরা এখন দেখবো। তো মনে করো এই হচ্ছে সেই রুফটপ, যে রুফটপ থেকে আমরা এটাকে ঝুলাবো। এই হচ্ছে কি আমার সুতা, স্ট্রিং, ঠিক আছে? ওকে। আর এই হচ্ছে আমাদের জন্য তার বব। ওকে, ঠিক আছে ভাইরা? আচ্ছা, এখন কার্যকরী দৈর্ঘ্য আমি কাকে বলছি? কার্যকরী দৈর্ঘ্য বলছি সম্পূর্ণ সুতার যে দৈর্ঘ্য আছে সেইটুকু অংশ প্লাস আমার এই বৃত্তপথের একটা ব্যাসার্ধ আছে না, এই বৃত্তপথের ব্যাসার্ধ, এই পুরাটা মিলে হচ্ছে, সরি এটা তো আমার আসলে সরল রেখা হওয়া উচিত। ব্যাসার্ধ হচ্ছে কি আমার এই হলুদ লাইনটুকু, আর লাল লাইনটুকু হচ্ছে আমার সরল রেখা সুতার দৈর্ঘ্য, ঠিক আছে? এইটুকুকে আমরা বলছি হচ্ছে এল, আর এইটুকুকে বলছি আমরা কি, কিসের আর? ববের ব্যাসার্ধ আর, ঠিক আছে? বুঝতে পারতেছো ভাইয়ারা? এই দুইটা দৈর্ঘ্য মিলে আমার যে দৈর্ঘ্যটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল। এল ইকুয়ালস টু ছোট এল প্লাস ছোট আর। কেন? ও ভালো কথা, এই যে ববটা আছে এই ববটা অবশ্যই সুষমভাবে ঘন একটা বস্তু, ভিতরে ফাঁকা না, ভিতরটা পুরাপুরি কি সলিড, নিরেট, ইয়েস, ভিতরটা অবশ্যই পুরোপুরি কি সলিড একটা অবজেক্ট। ওকে, ফাঁকা অবশ্যই না। এই কারণে আমি এর ভার কেন্দ্র, যেটা মনে আছে ভার কেন্দ্র বুঝাইছিলাম, যে ভার কেন্দ্র কই থাকবে তাহলে? কেন্দ্রে থাকবে, সেন্টারে থাকবে। দ্যাটস ওয়াই ওই সেন্টার পর্যন্ত, কারণ তুমি যে বস্তুটাকে ঝুলাইছো উপরে এই একটা পয়েন্ট আছে না ঝুলন বিন্দু,
সে এই বিন্দুতে ঝুলতেছে, এই বিন্দুতে তোমার সুতার টান কাজ করবে, করবে না? আর এই বিন্দুতে বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। ডু ইউ সি? বুঝাইতে পারছি? তো এই জন্য আমার ওই ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব চিন্তা করতে হয়। আর ওজনটা অবশ্যই ভার কেন্দ্র বরাবর খাড়া নিচের দিকে mg কাজ করতেছে। আর সুতার টান কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে t। সো আমরা যদি এখন এখানে জাস্ট সরল দোলকটাকে ঝুলতে দেখি, তাহলে আমি এখানে সামেশন অফ এফ অফ ওয়াই দেখতেছি। ওয়াই অক্ষ বরাবর বলের লব্ধি শূন্য বা বলের সাম্যাবস্থা আছে। কি করে আছে? আমরা যদি উপরের দিকটাকে ধনাত্মক ধরি, তাহলে উপরে টি আর নিচে mg মাইনাস ইকুয়ালস টু কত? 0। এই ঘটনা ঘটে থাকে স্বাভাবিকভাবে। দ্যাটস ওয়াই আমরা সরল দোলকের এই অবস্থানটাকে একটা সাম্যাবস্থা বিবেচনা করব। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি এইটুকু? ভেরি গুড। তাহলে ও সরল ছন্দিত গতি শুরু করবে কখন? যখন আমি ওকে এই জায়গা থেকে নড়াবো, টোকা মেরা সরাবো। তো আমি তাহলে এখন কি করবো? ওরে টোকা মেরা সরাবো। So, এই হচ্ছে কি আমার সরল দোলকের সেই ছাদ, ঝুলন বিন্দু। সরল দোলকটা এতক্ষণ ছিল কোন বরাবর? ধরো এই রেখা বরাবর। ঠিক আছে? এই হচ্ছে আমার সরল দোলকের আদি অবস্থান। আমি এর জন্য ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি। আমি এটাকে কি করছি? ছড়ায় এখন এই ডান পাশে নিয়ে আসছি। ববটা একটু বেশি বড় দিয়ে ফেলছি, বাট ধরো এই পাশে নিয়ে আসছি। এবং তুমি দেখতেই পেরেছো যে কোণের মানটা আবার 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে, যেটা হইতে পারবে না। ঠিক আছে? আমি জাস্ট চিত্র আইকা বোঝানোর জন্য এভাবে আঁকতেছি, কিন্তু এই থিটা অবশ্যই 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো, বোথ কেসে ওজন কোন দিকে কাজ করতেছে? খাড়া নিচের দিকে। এখানে ওজন খাড়া নিচের দিকে কাজ করবে mg, এখানে ওজন খাড়া নিচের দিকে কাজ করবে mg। কোনো সন্দেহ নাই, আছে? না। এখন একটা জিনিস দেখো, যদি এই কোণের মানটা থিটা হয় চিত্রে, আমি যদি আমাদের যে সবুজ রেখাটা আছে না, এই সবুজ রেখাটাকে একটু এক্সটেন্ড করে দেই, এরকম ভাবে বর্ধিত করে দিলাম, করতে পারি না চাইলে? দেখো, এই যে সবুজ রেখাটাকে আমরা একটু বর্ধিত করে দিলাম হলুদ রেখা বরাবর, ঠিক আছে? বর্ধিত যদি করে দেই, তাহলে এইখানেও একটা কোণ সৃষ্টি হয়েছে না? এই উপরের থিটা কোণ আর এই থিটা কোণ অবশ্যই সমান হবে না, অনুরূপ কোণ বলে। বুঝতে পারতেছো? যদি এটা থিটা হয়, তাহলে এই উপাংশটা, হলুদ উপাংশটাকে আমি mg cos থিটা বলতে পারি। ওই যে আনত তলে আমরা যখন ভেক্টর বিভাজন করে দেখাইছিলাম, মনে আছে? যে থিটার সাথে বলের একটা অংশ থাকলে সেই অংশ, সেই রেখা বরাবর অংশটাকে আমরা cos থিটা বলতে পারি, পারি না? তো এই অংশটাকে আমরা mg cos থিটা বলতে পারি। তাহলে এর সাথে যদি লম্ব বরাবর একটা অংশ আমি চিন্তা করি, সেই লম্ব বরাবর অংশটাকে আমি কি বলবো? mg sin থিটা। এখন তুমি একটু চিত্রটা দেখো। আমার mg কোন দিকে ভাইয়া? খাড়া নিচের দিকে। দ্যাট ইজ ওয়াই mg cos থিটার ডিরেকশনটা হচ্ছে এই বরাবর, আর mg sin থিটা হচ্ছে বাম দিকে, ডান দিকে না। তুমি চিন্তা করে দেখো, এই ভেক্টরটাকে তুমি যদি এই ডিরেকশনে নিয়ে আসো, তাহলে আমার নিচে একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ হচ্ছে। এই একটার বাহু, এই একটা বাহু, আর সবুজটা হচ্ছে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হচ্ছে। এই সমকোণী ত্রিভুজে কি ত্রিভুজ সূত্র কাজ করতেছে না? এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, তার মানে লব্ধি কি এইখান থেকে এখানে কাজ করতেছে। সো দ্যাট মিনস আমার এই বরাবর ভেক্টর যা, এই বরাবর ভেক্টর কি একই কথা। এটা তাহলে লব্ধি ভেক্টর নামার জন্য সবুজটা, সবুজটা লব্ধি ভেক্টর। আর সবুজ লব্ধি কেমনে আসছে? হলুদ আর লাল উপাংশ দুটো যোগ করে আসছে, বলতে পারি আমি জাস্ট লাল উপাংশটা এইখান থেকে সরায় উপরে নিয়ে গেছি, দ্যাটস ইট, আর কিচ্ছুই করি নাই। এখানে ছিল লাল উপাংশ, সেটাকে আমি সরায় কাট করে এখানে পেস্ট করছি। অবশ্যই সম্ভব, ভেক্টর রাশিকে এরকম করা যায়। এই জন্যই তো বলের প্রয়োগ বিন্দুর ধারণাটা এত ইম্পর্টেন্ট, মনে আছে? কাজ শক্তি ক্ষমতায় বলের প্রয়োগ বিন্দু বারবার করে ভার কেন্দ্র পড়াইছি। ওই বিন্দু থেকে তো তুমি সব বিভাজন করবা, ঠিক আছে? ওকে, এখন দেখো, এই যে mg sin থিটা উপাংশটা আছে, এটা কোন দিকে নিতে যাচ্ছে? ববটাকে এই অবস্থানে নিতে যাচ্ছে না? বাম দিকে। বাম দিকে কি আছে? বাম দিকে তার সাম্যাবস্থান আছে।
এমজি সাইন থিটা তাকে কি করতে যাচ্ছে? সাম্য অবস্থানের দিকে নিয়ে আসতে যাচ্ছে। মনে আছে গতকালকে আমরা সরল সন্ধিত স্পন্দনের সংজ্ঞায় বলছিলাম, দেখো ওখানে লিখে রাখছি যে বস্তুর গতিকালে একটা বল আছে, যেই বল তাকে সাম্য অবস্থানের দিকে নিয়ে আসার চেষ্টা করবে, তাই না? এবং সেই বলের মান হচ্ছে সরণের সমানুপাতিক, কিন্তু দিকটা হচ্ছে বিপরীতমুখী। বলছি না এটা আমরা গত ক্লাসে? ওইটাই তো এখানে আসতেছে। তাহলে এই এমজি সাইন থিটা কি সাম্য অবস্থার দিকে কাজ করতেছে না? তাহলে এই বস্তুটা কার জন্য সরে আসবে? এমজি সাইন থিটার জন্য সরে আসবে। ইট ইজ কি না, অত বড় হওয়ার তো প্রশ্ন হয় না। মানে কিছুটা পার্থক্য থাকবে, কিন্তু অত তো বড় হওয়ার কথা না। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? কস থিটার মান কিসের মধ্যে থাকে? -1 থেকে +1 এর মধ্যে। সাইন থিটার মান -1 থেকে +1 এর মধ্যে। খুব বেশি বড় হওয়ার কথা না কার তুলনায়। আচ্ছা, কিভাবে বড় হবে বলো? আচ্ছা, এমজি সাইন থিটা কোন বরাবর কাজ করছে? আর এমজি কস থিটা কোন বরাবর কাজ করছে? ওকে, সো এই এমজি সাইন থিটার কস থিটার মধ্যে তো কোনো সম্পর্কই নেই। দুদিকে কাজ করছে না? প্রথম কথা। আবার একটা জিনিস দেখো, যেটা আমরা ভুলে যাচ্ছি। তোমার তোমার লজিক, মানে তুমি একটা সুন্দরভাবে চিন্তা করছি না, লজিকের ভুলটা হচ্ছে আমার যে এই সবুজ সুতাটা আছে, সুতাটা এখনো আছে না? সুতার টান কোন দিকে কাজ করছে? এদিকে না? তাহলে এই সুতার টান আর এমজি কস্তিটা কি একটা একটা বিপরীত দিকে না? এটা তো একজন একজনকে ক্যান্সেল আউট করে ফেলবে। তোমার তো এমজি কস্তিটা বেশি হলো না কম হলো, ডাজন্ট ইভেন ম্যাটার। বুঝাইতে পারছি? ভেরি গুড। সো দেখো, টি এবং এমজি কস্তিটা একটা একটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে থাকতেছে কে? এমজি সাইন থিটা। সো এমজি সাইন থিটার জন্যই সে বামে বা পিছনে সরে আসতে চাচ্ছে। বুঝতে পারছি? এখন দেখো, আমরা এখানে তাহলে বলতে পারি যে এফ এফ এর মান, এই যে বলের মানটা কত? -mg সাইন থিটা। মাইনাস কেন বুঝতেই পারতেছো? আমি সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর বলটা কোন দিকে, মানে কোন দিকে সে ফিরে আসার চেষ্টা করতেছে? আমি যেদিকে সরাইছি তার বিপরীত দিকে। দ্যাটস ওয়াই মাইনাস সাইনটা আসছে, বলা যায়? ওকে, ইকুয়ালস টু আমি -mg থিটা বলতে পারি এখন সাইন থিটার জায়গায়। কারণ কি? আমার 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে থিটা থাকতে হবে, এর বাইরে গেলে আমি এই সমীকরণ কাজে লাগাইতে পারবো না। বুঝতে পারছি এইটুকু? কোনো কনফিউশন আছে? ভেরি ভেরি গুড। এখন দেখো, এই যে আমার, এখন এখানে একটা জিনিস দেখাই আমি তোমাদেরকে। আমার যে ববটা আছে, ববের সেন্টার আগে এই অবস্থায় ছিল না? ববের সেন্টার এখন এই অবস্থায় আছে না? এই জায়গায় আছে না? তাহলে ববের সেন্টার একটু ডানে সরছে না? হালকা ডানে সরছে তো? এই সরণটাকে তুমি বলো এক্স। বব কতটুকু ডানে সরছে এটাকে তুমি বলো এক্স। ওকে, তারপর এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমরা কি বলছি? কার্যকরী দৈর্ঘ্য, বড় এল বলছি। এটা নিয়ে কার কোনো সন্দেহ আছে? কার কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন আমরা যদি এই জায়গায় বিন্দুগুলোর নাম দিয়ে দিই, এটাকে ও বিন্দু বলো, এটাকে এ বিন্দু বলো, এটাকে বি বিন্দু বলো। তোমার কাছে কি একটা ও এ বি ত্রিভুজ আসে, সমকোণী ত্রিভুজ? হ্যাঁ, ওকে। যদি ও এ বি সমকোণী ত্রিভুজ তোমার কাছে থাকে, এই কোণটা থিটা, তাই না? থিটার অপোজিট বাহুটা কি আমার জন্য? লম্ব। তাহলে এবি কি লম্ব? এবি যদি লম্ব হয়, আর ওবি কি আমার জন্য অতিভুজ না? সাইন থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমি যদি ত্রিভুজ ও এ বি এর মধ্যে, কোথায় ত্রিভুজ ও এ বি এর মধ্যে জিজ্ঞেস করি, সাইন থিটা ইকুয়ালস টু কত? কি বলবো আমরা? এক্স বাই এল, তাই বলবো? জি স্যার। ভূমি, অবশ্যই অবশ্যই এটা যদি লম্ব না হয়, এই জন্য তো আমার কৌণিক ব্যবধান 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে। আর যদি এটা সরলরৈখিক ভাবে সোজা না আগায়, তাহলে তো আর সরল সন্ধিত গতি থাকবে না। কি হবে? 360 ডিগ্রি চিন্তা করো, একটা পুরো বৃত্তাকার গতিপথ কি 360 ডিগ্রি। ডান দিকে 4 ডিগ্রি, বাম দিকে 4 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সমান একটা চাপ কেটে আনলে সেটা কত ছোট হয়? তাহলে সরল লেখা হবে না? মেক সেন্স? কোনো কনফিউশন আছে? এইটাই তো যে চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্যের কেসে আমরা এই কাজই করছি না? ঠিক আছে, তাহলে সাইন থিটার জায়গায় আমরা কি থিটা বসাইতে পারি এখন? থিটা ইকুয়ালস টু কি বসাতে পারি? এক্স বাই এল,
বসানো যায়? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আমি উপরে বলের জায়গায় বলের সূত্র কি লিখে আসছি? এফ ইকুয়ালস টু মাইনাস এম জি থিটা লিখে আসছি না? তাহলে আমি এখানে আবার লিখি এফ ইকুয়ালস টু মাইনাস এম জি থিটা। থিটার মান কত পাইছি আমরা মাত্র? এক্স বাই এল। তাহলে থিটার জায়গায় কত বসাবো আমরা? মাইনাস এম জি এক্স বাই এল বসাবো। কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন দেখো, আমরা যদি বলি মাইনাস এম জি বাই এল ইন্টু এক্স, বলতে পারি? কোনো কনফিউশন আছে? ওকে, এই এম জি বাই এল এটা কি পুরোপুরি কনস্ট্যান্ট না? বস্তুর ভর চেঞ্জ হচ্ছে, ববের ভর চেঞ্জ হচ্ছে না। তুমি যেই জায়গায় আছো সেই জায়গা যদি চেঞ্জ না করো তাহলে জি এর মান কি ফিক্স থাকছে? অবশ্যই থাকছে। কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি যদি এটাকে ফিক্স পাই তাহলে আমি কি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স পাচ্ছি না? কারণ এই তিনটা ধ্রুবক আমি কে বললাম, বলতে পারি না? তাহলে এটা সরল ছন্দিত স্পন্দনের শর্ত। এটা দেখে আসে না, সরল ছন্দিত স্পন্দনশীল বল অবশ্যই এরকম একটা বল ফলো করবে যেটা স্প্রিং এর জন্য করছি। সেই এই তো সাবাস, প্রত্যয়নী বল। এটা তাহলে কার প্রত্যয়নী বলের হিসাব করলাম আমরা? পেন্ডুলামের প্রত্যয়নী বলের হিসাব করলাম। এম জি বাই এল, ওখানে ছিল কে এর মান কত? এম ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম ছিল, মনে আছে? সো এম ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ছিল কি কে? স্প্রিং এর জন্য ছিল এম ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে, যে গত ক্লাসে লিখাইছিলাম তুমি, হ্যাঁ এই যে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে লিখছিলাম, মনে আছে? এম কে বাই এম। তাহলে মানে কি, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু যদি কে বাই এম হয় তাহলে কে এর মান কত হয়? এম। এটা হচ্ছে কার জন্য? স্প্রিং এর জন্য। আর সরল দোলকের জন্য সেই কে এর মান কত? এম জি বাই এল। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কি কনফিউশন আছে? ওকে, সো এই জায়গা থেকে আমরা হচ্ছে আসলে সরল দোলকের যে পর্যায়কালের সূত্রটা আছে সেই পর্যায়কালের সূত্রটা পাই, যে টি ইজ ইকুয়ালস টু টোয়াইস বাই রুট ওভার এল বাই জি। কিন্তু সেই সূত্রটার জন্য আমাদেরকে আবার কি করতে হয়? ম্যাথে চলে আসছি, ম্যাথটা পরে পারাই। এখন আমরা যদি দেখবো সরল দোলকের সূত্র দেখবো। সরল দোলকের তিনটে সূত্র আছে, এটাকে আমি কখন লেখাই দিয়েছিলাম? ওকে, সরল দোলকের প্রথম যে সূত্রটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কালের সূত্র। আসলে দুইটাই পর্যায়কালের সূত্র, মানে একটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যের সূত্র। সরল দোলকের দৈর্ঘ্য সূত্র কি বলে? সরল দোলকের দৈর্ঘ্য সূত্র বলে যে পর্যায়কাল যেটা আছে টি, যেটা পর্যায়কাল টি, সেটা কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয় যদি জি ধ্রুবক থাকে। যদি জি ধ্রুবক থাকে তার মানে তুমি জায়গা চেঞ্জ করবে না, তুমি একই জায়গায় আসো, একই জায়গায় থেকে ভিন্ন ভিন্ন সরল দোলক নিচ্ছ। মানে প্রথমে 2 মিটার লেন্থের নিচ্ছ একটা সরল দোলক, তারপর 4 মিটার লেন্থের সরল দোলক নিচ্ছ। ভিন্ন ভিন্ন সরল দোলকের জন্য তুমি যে ভিন্ন ভিন্ন পর্যায়কাল পাবা বা সময়কাল পাবা, সেই সময়কালটি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র। এরপর দেখো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে আমরা দেখব যদি তোমার সরল দোলকের যে পর্যায়কাল টি আছে সেই পর্যায়কাল টিটাতে তুমি যদি তোমার সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য ফিক্স রাখো, তাহলে সেই সরল দোলক নিয়ে ভিন্ন ভিন্ন স্থানে যাও, এক এক জায়গায় গেলে এক এক জায়গায় জি এর মান কি ডিফারেন্ট হয় না? যেমন পৃথিবীর থেকে ভিতরে গেলে একরকম, পাহাড়ের উচ্চতায় গেলে অন্যরকম, তারপর অন্যান্য গ্রহে গেলে কি অন্যরকম পাবো না? একই সরল দোলক নিয়ে তুমি যদি ভিন্ন ভিন্ন জায়গায় যাও তাহলে তোমার সেই অভিকর্ষ ত্বরণের মানের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে কার্যকাল বা সময়কাল বা পর্যায়কাল। ইয়েস, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু 1/g যদি এল ধ্রুবক থাকে। আর যদি এল আর জি দুইজনই চলক থাকে তাহলে কি হয় সেটা একটু পরে দেখাচ্ছি, বাট তৃতীয় সূত্রটা আগে একটু দেখাই। ওফ, তো তৃতীয় সূত্র হচ্ছে, তৃতীয় সূত্র হচ্ছে যে টি এম এর উপর নির্ভর করে না।
টি এম এর উপর নির্ভর করে না। এটা হচ্ছে ভরের সূত্র। প্রথমটা ছিল দৈর্ঘ্যের সূত্র, দ্বিতীয়টা ছিল হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের সূত্র বা স্থানের সূত্র বা জায়গার সূত্র, আর এটা হচ্ছে ভরের সূত্র। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে তিনটা সূত্র যদি আমি মিলাই, আমি পাই টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল বাই জি। এটা পাই। তাহলে মাঝখানে ধ্রুবক লাগবে না, সেই ধ্রুবকটা হচ্ছে 2 পাই। সরি, এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাই 1 আর 2 মিলিয়ে পাই। বুঝেছো? আরেক ভাবে করা যায় এই সেম জিনিসটা, কিভাবে দেখো। আমরা মাত্র বলছি কে ইকুয়ালস টু কত, এম জি বাই এল, তাই বলছি। ওকে, এটা ইকুয়ালস টু তাহলে আমরা বলতে পারি এম ওমেগা স্কোয়ার বলতে পারি। কারণ স্প্রিং এর জন্য কি ছিল, এম ওমেগা স্কোয়ার। তোমার সরল দোলক যে দুলতেছে তার মধ্যেও তুমি তাহলে কৌণিক সরণ পাইতে পারো, কারণ থিটা আছে না, থিটা থেকে তুমি কৌণিক বেগ পেতে পারো না। আচ্ছা, পেতে পারো। উভয় পক্ষ থেকে তুমি কি এম কাটাকাটি করে ফেলতে পারো। কোনো সমস্যা আছে? কি সমস্যা? নাই। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে। ওমেগা ইকুয়ালস টু আমরা কি রুট ওভার জি বাই এল বলতে পারি। ওকে, ওমেগার জায়গায় তুমি 2 পাই বাই টি বসাইতে পারো। গতকালকে ওমেগা সূত্র বসাচ্ছিলাম। ওকে, 2 পাই বাই টি ইকুয়ালস টু কত, রুট ওভার জি বাই এল। সুতরাং টি ইকুয়ালস টু কত, 2 পাই রুট ওভার এল বাই জি। আরো সহজ না, আরো সিম্পল না? ধরো ওই সূত্রগুলো তোমার জানা নাই, বাট তুমি যখন এই পুরা সরল দোলক কিভাবে চলে এটা যখন বুঝতেছো, তুমি যখন বুঝতেছো যে থিটা ইকুয়ালস টু এক্স বাই এল থেকে কে ইকুয়ালস টু এম জি বাই এল, তখন তোমার জন্য আর এই সূত্রে আসা কোনো ব্যাপারই না। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এই হচ্ছে সরল দোলকের শর্ত। এবার চলো অঙ্ক করি। আচ্ছা, তুলে নাও। জি বলো। 2 পাই বাই টি। কেন? কারণ হচ্ছে গিয়ে ওমেগা কি কৌণিক বেগ। একটা বস্তু যখন কৌণিক বেগ পাচ্ছে তার মানে কি তার ঘূর্ণন হচ্ছে, সে গোল গোল ঘুরতেছে। কিভাবে? বৃত্তাকার পথে, রাইট? সে রে বৃত্তাকার হচ্ছেই না, ডিম্বাকার হচ্ছে। এটাও দেখবে ডিম, এটাও সুন্দর ডিম হয়েছিল, ওই যে প্যারাগনের ওমেগা 3 ডিম। এবার ঠিক আছে। তো এই দেখো, এই যে বস্তুটা তোমার ঘুরতেছে বৃত্তাকার পথে, সে সম্পূর্ণ ঘুরে যখন আবার এখানে আসবে তার কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করতেছে, 2 পাই। আর পুরা ঘুরে যে সে এখানে আসতেছে, এতে করে তার কতটুকু টাইম লাগতেছে, পর্যায়কাল টি। তাহলে তার কৌণিক সরণ কত হয়েছে, 2 পাই। কৌণিক সরণকে কৌণিক সময়কাল দিয়ে ভাগ করলে কি পাবা, এটা। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি ভেরি। অস্ট্রেলিয়া? আচ্ছা, এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের কাকা আমাকে গিফট করছে। উনি মারা গেছেন। আহ, গত বছর মারা গেলেন বোধহয়। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। লোকটা অসম্ভব ব্রিলিয়েন্ট একটা মানুষ ছিলেন। উনি রাশিয়া থেকে আহ, ধান গবেষণার উপর পিএইচডি করে আসছেন, সয়েল সায়েন্সের উপর। এবং তারপর বাংলাদেশে যে ধান গবেষণা ইনস্টিটিউট আছে বিডি, উনি ওখানকার সায়েন্টিস্ট ছিলেন। ওনার নামে বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল পেটেন্ট আছে, মাটি, সার, তারপর হচ্ছে ধানের বেশ কিছু ব্যাপার স্যাপার আমি এক্স্যাক্টলি জানি না। এবং মানে কাকা হচ্ছে এত চমৎকার একটা মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে বেশ, খুবই চমৎকার মানুষ, খুবই খুবই চমৎকার মানুষ। কাকার জন্য দোয়া করে তোমরা। কাকার কথা বললাম, মানে আমার লাইফে আইডল ছিলেন কাকা। আমার মতো হইতে হবে জীবনে। তার কাছেও যেতে পারি নাই, চেষ্টা চালাই যাচ্ছি আর কি। এনিওয়েজ, কাকা হচ্ছে, কাকার ছেলের অস্ট্রেলিয়াতে থাকে। আমার শিশু ভাই মিশু ভাই, আমার 2 ছেলে। তো কাকা ওখানে যাইতো প্রায়। তো একবার আসার সময় উনি এই গেঞ্জিটা নিয়ে আসছে আমার। 2 ছেলে। এরা আমার বেশি বড় সিনিয়র না খুব একটা, 6-7 বছরের সিনিয়র আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দে আর ভেরি ওয়েল অফ। আচ্ছা, চলো আমরা অঙ্ক করি।
প্রথম অঙ্কটা স্প্রিং এর অঙ্ক, প্রশ্ন পড়ে বুঝতে পারতেছো। চলো প্রশ্নটা পড়ি সবাই মিলে। কি বলছে? দুইটি স্প্রিং এ বাঁধা দুইটি ভর একই রকম সরল ছন্দিত স্পন্দন গতি করছে। প্রথম স্প্রিং এ স্প্রিং ধ্রুবক K1 ইকুয়ালস টু 100 নিউটন পার মিটার, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 400 নিউটন পার মিটার। ঠিক আছে, উভয়েরই ভর বলছি কত? 1 কেজি। বলেছে তুলনামূলকভাবে কোন স্প্রিং এর সময়কাল বেশি হবে এবং কত গুণ হবে। বা তার মানে তোমাকে বেসিক্যালি T1 আর T2 বের করতে হবে, আর তারপর তাদের মধ্যে তুলনা করতে হবে। তাহলে আমি কি একবারে T1 ইকুয়ালস টু বলতে পারি 2 পাই রুট ওভার এম, কত 1 কেজি না, তো উপরে 1/100 বলা যায়। আর T2 ইকুয়ালস টু কি বলা যায়? রুট ওভার হচ্ছে 2 পাই তো থাকবেই, 1/, কত বলো, 400। এখন আমাকে দেখে বলো কোনটা বেশি হবে কোনটা কম হবে। যার হর বড় তার মান তত ছোট হবে না? তো অবশ্যই T1 বড় হবে। আমি দেখেই বুঝতে পারতেছি যে T1 বড় হবে, T2 ছোট হবে। T1 কেন বড় হয়েছে? কারণ K1 ছোট। আমি কি তাহলে বলতে পারি যা যদি দুইটা স্প্রিং থাকে এদের মধ্যে K1 ছোট হইলে T1 বড়, তাহলে T এবং K এদের মধ্যে সূত্র ব্যস্তানুপাতিক। এবং সূত্র দেখো T ইকুয়ালস টু, মানে মেইন সূত্র কি, এই যে উপরে লিখে দিচ্ছি, T ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। T এবং K কি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে না? ব্যাস, শেষ। ক্লিয়ার? কারণ কে কার কত গুণ বোঝার জন্য, হ্যাঁ, কে কার কত গুণ বোঝার জন্য T1/T2 করবো। 2 পাই কি কাটাকাটি যাবে না? তাহলে নিচে উপরে আছে রুট ওভার 400, রুট ওভার 400, কারণ T1 নিচে, তো রুট ওভার 100 নিচে থাকবে, উপরে রুট ওভার 400 চলে যাবে, নিচে রুট ওভার 100 চলে আসবে, যা আসবে তাই। কারণ এই 2 পাই এই 2 পাই কাটাকাটি যাবে, হর দুইজনেরই এক, তো ওটা নিয়ে টেনশন নাই। T2 নিচে, সো রুট ওভার 400 উপরে, T1 উপরে, তাই রুট ওভার 100 নিচে। দেখো কত আসে বলো আমাকে। হ্যাঁ, এখন থেকে আমরা এই সময় করতে পারি, আমার সমস্যা নাই। তাহলে এই সময় শিফট হয়ে যাবা। ওকে, ডান, নাইস। কত আসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন তোলা লাগবে কেন? স্লাইড থাকে না তোমাদের কাছে? বা আচ্ছা, স্লাইড বাদ দাও, এটা রেকর্ডিং দিয়ে দিন আমি ক্লাসে, তাহলে তখন তো প্রশ্ন তুলে ফেলতে পারো। আচ্ছা ঠিক আছে, তোলো তোলো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, প্যারা নাই, বললাম। অবাক হইলাম আর কি। অঙ্কটা করে এবার বলো কত।
হয়তো আমাদের ক্লাস কিন্তু লাইভ হচ্ছে। কত আসছে? 2। ওকে, তাহলে 2 গুণ। হয়েছে এটা? পরেরটাই যাই। কি বলা হচ্ছে? একটি স্প্রিং এর সাথে 1 কেজি ভর যুক্ত করে একটি নির্দিষ্ট সময়কাল পাওয়া গেল। এখন একই স্প্রিং এ আরো একটি 3 কেজি ভর যুক্ত করা হলো। নতুন সময়কাল কত হবে এবং পুরনো সময়কালের সাথে তুলনা করে ব্যাখ্যা করো। তাহলে প্রথমে 1 কেজি ভর, ঠিক আছে? সো আমরা তাহলে বলতে পারি T1 ইজ ইকুয়ালস টু কত? হ্যাঁ, 2 পাই রুট ওভার 1 বাই কে। কে এর মান কোথাও বলেছে আমার এখানে? না। সো কে এর মান যদি বলে না থাকে, আমরা কে এর মান এখানে হাত দিব না আপাতত, ঠিক আছে? বলছে আরো একটা 4 কেজির 3 কেজির ভর যুক্ত করেছি। তাহলে দ্বিতীয় কেসে T2 ইকুয়ালস টু কত হবে বলো? 2 পাই রুট ওভার 4 বাই কে। বলা যায়? ওকে। এখন আমি তাহলে যদি T1 এবং T2 এর মধ্যে তুলনা করি, অবশ্যই বুঝতে পারতেছি T2 ইজ গ্রেটার দেন T1, তাই না? ভরের সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে T2 বাই T1 ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি কত? 2। বলতে পারি? তাহলে আমি বলবো T2 ইকুয়ালস টু 2 ইন্টু T1, আদি অবস্থানের তুলনায় দ্বিগুণ। জি ভাইয়া। ঠিক আছে? যদি এখন এখানে আমাকে কে এর মান বলা থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু নতুন সময়কাল কত হবে এটার অ্যান্সার করা লাগতো আমার, করা লাগতো। হুম, এই পর্যন্ত রেখে দিব, রাইট? ঠিক আছে, পরের অঙ্ক।
একটি সরল দোলকের দৈর্ঘ্য কমিয়ে অর্ধেক করা হলো, সময়কাল কিভাবে পরিবর্তিত হবে, আগের সময়কালের শতকরা কত ভাগ হবে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে T1 ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। বলতে পারি অর্ধেক করে দিয়েছি মানে T2 ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই টু জি। বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি অবশ্যই T1 ইজ গ্রেটার দেন T2, কারণ একটার হরে জি আর একটার হরে কত 2G, তাই না? ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে T1 ডিভাইডেড বাই T2 ইকুয়ালস টু কত হয় এল বাই টু। দৈর্ঘ্য কি করেছে, কমিয়ে অর্ধেক করা হলো, তাই না? তো দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে, এল বাই টু হবে, আর নিচে তো জি আগে থেকেই আছে। ওকে, তাহলে T1 বাই T2 যদি আমরা করি, তাহলে আমার নিচে থাকতেছে রুট ওভার জি, উপরে থাকতেছে রুট ওভার 2G। তাহলে আমি কি একবারে রুট ওভার 2 পেয়ে যাচ্ছি না? সুতরাং T1 ইজ ইকুয়ালস টু রুট ওভার, এটা হচ্ছে সময়কাল কিভাবে পরিবর্তিত হবে সেই অংশের অ্যান্সার। ওকে, আচ্ছা, এবারে যদি আমি ডেল্টা টি জিজ্ঞেস করি কত, ডেল্টা টি হবে T2 মাইনাস T1। T1 এর জায়গায় কত বসাবো আমরা, রুট ওভার শেষ বিয়োগ আদি। তুমি পরিবর্তন করছো, তাই না? তাহলে শেষ বিয়োগ আদি যদি পজিটিভ মান আসে তাহলে তার মানে তোমার বাড়ছে, নেগেটিভ মান আসে তাহলে কি কমছে। তোমাকে কি জিজ্ঞেস করছে, সময়কাল কিভাবে পরিবর্তিত হবে এবং আগের সময়কালের শতকরা কত ভাগ হবে। তো সময়কাল বাড়ছে না সময়কাল কমছে, এটা কিভাবে, এই অংশটা অ্যান্সারটা এরকম না, হয় বাড়বে নাহলে কমবে। তোকে তো আর বলে নাই কত বাড়ছে কত কমছে, বলছে বলছে কিভাবে পরিবর্তন হবে, সেটা আমার অবশ্যই উত্তর রিফ্লেক্ট করতে পারতে হবে। ঠিক আছে, এবং যে কোনো পরিবর্তন মানে কি শেষ বিয়োগ আদি, সব সময় মনে রাখবো শেষ বিয়োগ আদি। কারণ আমাকে বলো তাহলে আমি কি বলতে পারি না এটা হচ্ছে গিয়ে 1 - √2 ইন্টু T2 বলতে পারি। আর শতকরা পরিবর্তনের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেল্টা টি ডিভাইডেড বাই টি ইন্টু 100%। এটাই সূত্র না শতকরা পরিবর্তনের, ডেল্টা টি ডিভাইডেড বাই T1। বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। এখন দেখো, আমি যদি ডেল্টা টি এর মান বসাই উপরে, ডেল্টা টি এর মান কত হবে, 1 - √2 ইন্টু T2, তাই না? আর T1 এর মান কত হবে, √T2 ইন্টু কত বলো, 100%। Yes, T2 কাটা, তারপর যা রেজাল্ট আসে তা। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, নট দ্য হোল প্রসেস, এটা একটা প্রসেস। এটা বুঝতে পারছি, ক্যালকুলেশন করে উত্তর বসাতে পারবা। আচ্ছা, আরেকটা প্রসেস হচ্ছে, আমরা একটু আগে পাইছি T1 বাই T2 ইকুয়ালস টু কত পাইছি, √2 পাইছি। আচ্ছা, তাহলে আমরা T2 বাই T1 ইকুয়ালস টু কি বলতে পারি, 1/√2 বলতে পারি। তাহলে T2 মাইনাস T1 বাই T1 যদি করি বিয়োজন করে শুধুমাত্র 1 - √2/2 বলতে পারি। উত্তর চলে আসলো না? উপরে কি ডেল্টা টি, নিচে কত T1 ইকুয়ালস টু 1 - √2 বাই কত √2, তাই ছিল না? এই বোথ সাইড এবার 100% দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে, শতকরা অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো? বিয়োজন করছি, বিয়োজন করছি, বিয়োজন করলে কি ওই যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি থাকলে সমানুপাতের শর্ত ছিল না এটা। বুঝছো? এটা আরো ইজিয়ার না, এই জন্য দুইভাবে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? এই পে ঠিক আছে। কারণ দৈর্ঘ্য অর্ধেক করছো, টি সমানুপাতিক √L না, দৈর্ঘ্য কমলে তাহলে টিও কমবে না।
T1 আদি ছিল, T2 ছোট। হ্যাঁ, ঠিক আছে। ইয়েস। দাঁড়াবো, বসেই থাকি, দাঁড়াতে ইচ্ছে করছে না, বসেই থাকি। পরিবর্তিত সময়কাল দিয়ে ভাগ করে নিই। পরিবর্তিত সময়কালকে আদি সময়কাল দিয়ে ভাগ করছি, শতকরা পরিবর্তন। কোনটা? হুম। হুম। কারণ তোমাকে বলছে না আগের সময়কালের শতকরা কত ভাগ হবে, তাহলে তোমার আগের সময়কাল কত ছিল? T1 থেকে সময়কাল কতটুকু পরিবর্তন হয়েছে? আগের সময়কাল ছিল T1, পরিবর্তন করছে কত? ডেল্টা T। তাহলে আগের সময়কাল যদি 1 হইতো তাহলে কত পরিবর্তন করতা? এটাই কি আগের সময়কালের সাপেক্ষে বর্তমান পরিবর্তন না? T1 এর মান কত আসছে? √T2। আর ডেল্টা T এর মান যা আসছে সেটা T2 কে তো কোনোভাবে, T2 তো কোনো জায়গায় আমি এখানে দেখছি না। মানে দেখো তোমাকে কি বের করতে বলছে, তোমার আগে মানে তোমার যে পরিবর্তন যেটা ছিল তোমার পর্যায়কাল তার তুলনায় কতটুকু তার পরিবর্তন তো T2 হয়েছে। হ্যাঁ, তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে? T2 মাইনাস T1 টুকু পরিবর্তিত হয়েছে। তোমার আগে ছিল 1 টাকা, এখন হয়েছে কত? 1 টাকা মানে তোমার T1, ঠিক আছে। এখন তোমার কাছে হয়েছে কত? 5 টাকা। T2 হচ্ছে 5 টাকা, তাহলে কতটুকু টাকার পরিবর্তন হয়েছে? T2 মাইনাস T1, তাই না? 1 টাকা থেকে তোমার কত টাকা বাড়ছে? এটাই যে তোমার পার্সেন্ট, তাহলে তোমার 4% বাড়ছে। না, T2 তো পরিবর্তিত হয়ে কত হয়েছে। একটা হচ্ছে কতটুকু চেঞ্জ হয়েছে, আর একটা হচ্ছে চেঞ্জ হয়ে কতটুকু হয়েছে, দুইটা কি একই কথা? দুটো দুই জিনিস। আমাকে জিজ্ঞেস করছে কত আগের সময়কালের শতকরা কত ভাগ হবে, কি পরিবর্তিত হবে। আমার তো বলে নাই যে নতুন সময়কাল আগের সময়কালের শতকরা কত ভাগ, তা কি বলছে? কি বলছে? পরিবর্তনটা আগের সময়কালের কত ভাগ হবে, কতটুকু চেঞ্জ করছো। দুইটা দুই প্রশ্ন। হ্যাঁ, বা বুঝতে হবে। শোনো, শতকরা কতটুকু পরিবর্তন হয়েছে এটার মানেই তো এটা না। আমাকে কি বলছে শতকরা পরিবর্তিত হয়ে কতটুকু হয়েছে? না, এটাই তো বুঝবা না, আর তখন ভুল করবা, এই যে বসে বসে প্রশ্ন করবা। এখন কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষার হলে যখন এই প্রশ্নগুলো করবা তখন সময় চলে যাবে। দ্যাটস হোয়াট টিচার ওয়ান্টস। এবং যদি এটা এমসিকিউ তে আসে, স্যাররা জানে যে তোমরা এটা চিন্তা করবা। এই কথা বলো না যে আল্লাহ এটা পরে দিব, বরং বলো এটা এতবার করে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, ঝামেলা হবে না। অবশ্যই, অবশ্যই। খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস।
আচ্ছা, কোথায় মাইনাস চলছে? হ্যাঁ, আমি তো এটাই বললাম, কমবে না, T1 থেকে T2 কমছে না। হ্যাঁ, মাইনাস পার্সেন্টেজ মানে কমছে, প্লাস পার্সেন্টেজ মানে বাড়ছে। হ্যাঁ, ওমা তোমরা সমানুপাতের অঙ্ক করো না এর আগে? আরে তোদের অ্যালজেব্রায় ছিল না, যে ওই যে সম্পদ বাড়ে সম্পদ কমে, বা পিতার বয়স বাড়ে পিতার বয়স কমে। বয়স তো বাড়বে কমবে না, সম্পদ বাড়বে কমবে, টাকা পয়সা বাড়বে কমবে। স্টক প্রাইস কেন, শেয়ার মার্কেটে দেখো না, শেয়ার মার্কেটে কখনো নিউজ দেখো নাই 10% প্লাস 10% মাইনাস 20% এরকম থাকে? তাহলে আরো হচ্ছে গিয়ে নিজের জ্ঞান চক্ষু মিলে খুলে দেখতে হবে দুনিয়াতে কি কি হচ্ছে না হচ্ছে। মাইনাস 29 পয়েন্ট, তাহলে এই পরিমাণ কমছে, মাইনাস মানে কমছে, প্লাস হলে বাড়তো। প্রথম যে সময়কাল ছিল, প্রথম যে পর্যায়কাল ছিল তার তুলনায় 29.23% কমছে। শেষ বিয়োগ আদি ডিভাইডেড বাই আদি। কারণ তুমি যার সাথে তুলনা করো সে নিচে থাকে না। খুব সময় বেগ, সময় কই থাকে? যার সাপেক্ষে বের করবো তাকে তো আমরা, না, এটার মান তো আসে 0.29, ওটাকে 100 দিয়ে গুণ করেই তো তোমার 29.3% আসে। ঠিক আছে, ক্লিয়ার? পরের অঙ্ক, একটি সরল দোলকের দৈর্ঘ্য 1 মিটার এবং এটি প্রতি দোলকদানে 20 সেন্টিমিটার সরণ করে। কৌণিক সরণ হিসাব করো এবং বলো এই দোলন SHM হিসাবে গ্রহণযোগ্য না। কিন্তু কিসে? রেডিয়ানে আগে, হ্যাঁ। ওকে, এখন আসো, প্রথম কথা হচ্ছে আমার যে থিটা, থিটা একটু আগে আমরা দেখছি কত ছিল, x/l। তাহলে সেই x/l ইকুয়ালস টু কত বলো আমাকে? 0.2 ডিভাইড বাই কত, 1, বা থিটা ইকুয়ালস টু কত বলো আমাকে? 0.2। দৈর্ঘ্য দেওয়া নাই, মানে যখন বলছে, দেখো কি বলছে এখানে, কার দৈর্ঘ্য বলছে? দোলকের দৈর্ঘ্য মানে কি? দোলকের কার্যকরী দৈর্ঘ্য। আমি কি সুতার দৈর্ঘ্য বলছি? তখন যোগ করবো, ইয়েস। ভাষা খেয়াল রাখতে হবে, আর সহজ যুক্ত করা। তখন সুতার দৈর্ঘ্যের সাথে আর বলা থাকতে হইতো, দুটো যোগ করে আমি কার্যকরী দৈর্ঘ্য পাইতাম। এটা এখন রেডিয়ানে প্রকাশ করবো, কিন্তু এটাকে ডিগ্রিতে আছে না রেডিয়ান আছে, সেটাকে চিন্তা করে দেখো কিভাবে বুঝলাম, কিভাবে হিসাব করছিলাম ডিগ্রিতে। আচ্ছা দেখো, আমাকে বলো, আগে বলো, আগে বলো, এই যে 0.2 এটা কি এককে নিছি আমরা? মিটার। এই যে 1 এটা কি এককে নিছি আমরা? যদি দুইটা এসআই এককে হয় তাহলে কোণের মানটাও কিসে আসছে? কোণের এসআই একক কি? হ্যাঁ, তাহলে এটা কোন এককে আসছে? রেডিয়ান এককে আসছে। এখন তোমার কাজ হচ্ছে, আচ্ছা আমাকে বলো 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? π/180। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান হচ্ছে গিয়ে π/180 রেডিয়ান, তাই না? তাহলে 1 রেডিয়ান সমান কত? 1 রেডিয়ান সমান হচ্ছে 180/π ডিগ্রি। ঠিক আছে, তুমি কত পাইছো?
0.2 রেডিয়ান, তাহলে 180 বাই পাই ইন্টু কত 0.2, 180 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 3.1416 কত আসে বলো? কত? 11.45 ডিগ্রি। তাহলে এখন আমাকে বলো এটাকে কি বলা যাবে? ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে প্যাচের অঙ্ক, যেটা দিলে তোমার লেভেলের কেউ পারবে না। কিন্তু দেখো, এমন কোন টপিক কি আমি এটা পড়াইতে গিয়ে পড়াইছি যেটা নতুন করে তোমার বুঝে লাগছে? ওকে, পরবর্তী অঙ্ক আছে। এক, দুই, তিন, মিনিট হয়ে যাচ্ছে, সেকেন্ড সেকেন্ড হয়ে যাচ্ছে। চলেন তাহলে পরের অঙ্কে যাই। একটি দোলক পৃথিবীতে 3 সেকেন্ড সময় নেয় যদি একই দোলক এমন এক গ্রহে নিয়ে যাওয়া হয় যেখানে অভিকর্ষ ত্বরণ এর মান g ইকুয়ালস টু 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে নতুন সময়কাল কত হবে? সময়কাল দ্বিগুণ হবে কি? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে সময়কাল, পৃথিবীতে t ইকুয়ালস টু কত? 3 সেকেন্ড। 3 ইকুয়ালস টু 2 পাই রুট ওভার l বাই 9.8 বলতে পারি। তাহলে পৃথিবীতে তার দৈর্ঘ্য এল ই কত আমি বের করতে পারবো। এল ই ইকুয়ালস টু কি হবে বলো তো ভাইয়া? পি স্কোয়ার ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার বলতে পারি। একবারে করছি এই জন্য বুঝতেছো না। আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে 3 স্কোয়ার হবে, তাহলে 2 পাই ও স্কোয়ার হবে, তাহলে এখান থেকে রুট ওভার চলে যাবে, যাবে না? তাহলে এল ই এর মানের জন্য 3 স্কোয়ার উপরে থাকবে, 4 পাই স্কোয়ার নিচে আসবে, 9.8 আবার উপরে যাবে। বুঝতে পারছি? তাহলে এল ই কত বের করে দাও আমাকে একটু। 9 into 9.8 divided by 4 pi square minus, তো কোনো প্লাস মাইনাস কাহিনী নাই, মাইনাস কোত্থেকে পাইছস ভাই? কস কি সাইন কি? 2.23 কত মিটার? এটা তো বলতে হবে 2.23 মিটার। ঠিক আছে, এখন তুমি একই দোলক নিয়ে গেছো অন্য গ্রহে, তাহলে এল কত? 2.23 থাকতেছে, চেঞ্জ হচ্ছে। আমি তাহলে বললাম টি অন্য গ্রহ, অন্য গ্রহ, অন্য অন্য কি অ্যানাদার, সো টি এ। ঠিক আছে, টি এ ইকুয়ালস টু আমি কি বলবো বলো তো ভাইয়া? টি এ ইকুয়ালস টু বলবো 2 পাই রুট ওভার এল ই ডিভাইডেড বাই জি এ, কারণ তোমার সুতার দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না। পৃথিবীতে যা দৈর্ঘ্য অন্য গ্রহে নিলে একই দৈর্ঘ্য থাকতেছে। তাহলে আমরা টি এ ইকুয়ালস টু কি বলতে পারি? 2 পাই রুট ওভার ওই অন্য গ্রহের দোলনকাল, নতুন সময়কাল।
অ্যানাদার প্ল্যানেট। ইয়েস, ঠিক আছে, বলো কত আসে। 4.24 সেকেন্ডস, তার মানে দ্বিগুণ হবে না। তো দ্বিগুণ হলে ছক্কা হইতো। তাই না? বলছে সময়কাল দ্বিগুণ হবে কি, তাহলে টি যদি 3 হয় তাহলে এটা ছক্কা হইতো, হইতো না? ছক্কা তো কেউ মারে নাই, মারছে? বুঝতে পারছি। কোন কনফিউশন আছে? জি স্যার বলেন। না 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 না, বলছে সময়কাল দ্বিগুণ হবে কিনা, মানে নতুন সময়কালটা দ্বিগুণ হবে নাকি, কনটেক্সট কার পরে বলছে সেটা অনুযায়ী বুঝতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো। তোদের নেক্সট ক্লাসে কাজ হচ্ছে শীটের পেছনে দেখো কিছু হোমওয়ার্ক আছে।